আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। তোমরা বোর্ডের হেডিং দেখে বুঝতেই পারছো যে সমুদ্র স্রোতের ধারণা এবং সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এইখান থেকে 30টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের জন্য নির্বাচন করে নিয়ে এসেছি। তোমরা জানো এর আগেও আমার প্রত্যেকটা চ্যাপ্টার, শুধু নয় প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা পার্ট থেকে এভাবে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাওয়ার পয়েন্টে আলোচনা করা আছে। পাওয়ার পয়েন্টে আলোচনার সুবিধা কি না, পাওয়ার পয়েন্টে এমন ভাবে আমি অ্যানিমেশন গুলো দিয়েছি যাতে তোমাদের কাছে কোশ্চেন আসবে, 4টে অপশন আসবে, তোমরা কিছুক্ষণ সময় পাবে ভাবার এবং তারপরে উত্তরটা আসবে। ফলে তোমরা তোমাদের নিজেদের জন্য নিজেরাই একটা টেস্ট নিয়ে নিতে পারো। শুধু আজকেই যে ভিডিওটা দেখছো এরকম নয়, এই ভিডিওগুলো তোমাদের স্টোরে রেখে দিলে তোমরা যে কোনো সময় নিজেরাই একটা রেডি কোশ্চেন পেপারে পরীক্ষার মতো দিতে পারবে। আজকের ক্লাসে 30টি কোশ্চেনের মধ্যে তুমি কটা প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি এক এক করে আলোচনা করব, সঙ্গে প্রাসঙ্গিক যে সমস্ত কথাগুলো আসবে সমস্ত কথাই আলোচনা করব। তবে হ্যাঁ, পুরো সমুদ্র স্রোত একটি বিশাল বড় চ্যাপ্টার, যেটা এখানে সম্পূর্ণভাবে আবার রিভিশন করা সম্ভব নয়। তাই জন্য আমার সমুদ্র স্রোতের যতগুলো ক্লাস করা আছে একসাথে তার প্লেলিস্টটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো শুরু করছি মূল আলোচনা। তোমরা যদি আজকেই আমার ভিডিও প্রথম দেখে থাকো তাহলে আশা করব অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য নিশ্চয়ই অপেক্ষা করবে। আমার কখন ভিডিও তোমাদের জন্য আপলোড হচ্ছে, আমি সবসময় তোমাদের ক্লাসে এই রকমই কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস বা এমসিকিউ বা এসএকিউ বা এভাবে মক টেস্ট নিয়মিতই ক্লাস নিয়ে আসি। তো আজকের প্রথম কোশ্চেন, সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে কি বলে? আমরা সবাই জানি, একদম সহজ কোশ্চেন, হিমশৈল। 2 দাগে, উষ্ণ ও শীতল স্রোত যে স্থানে মিলিত হয়, হিমপ্রাচীর না হিমরেখা না হিমশৈল না মগ্নচড়া? এই দেখো, হিমপ্রাচীর, হিমরেখা, হিমশৈল, এই টার্মগুলো তোমাদের একটু গুলিয়ে যায়। হিমপ্রাচীরটাই কিন্তু এইভাবে, যেটা উষ্ণ এবং শীতল স্রোত যে স্থানে মিলিত হয় সেই বরাবর রেখা। হিমরেখা কিন্তু একটা উচ্চতা রেখা, যে উচ্চতার উপরে জল জমে বরফে পরিণত হয় এবং যে উচ্চতা রেখার নিচে আবার বরফটা পুনরায় গলে জলে পরিণত হয়। হিমশৈল সমুদ্রে ভাসমান বিশালাকৃতির বরফের স্তূপ। তাহলে এখানে সঠিক উত্তর হিমপ্রাচীর। চলে যাব 3 দাগে, শীতল লাব্রাডর স্রোতের রং। শীতল লাব্রাডর স্রোতের রং হচ্ছে সবুজ। 4 দাগে, শীতল ক্যালিফোর্নিয়া স্রোত দেখা যায়। এখানে দেখো একটা জিনিস তোমরা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে ম্যাপ দেখে পড়ার অভ্যাস করবে। এখানে ক্যালিফোর্নিয়া স্রোত মানে দেখো এটা উত্তর আমেরিকার ম্যাপ, এই অংশটা দিয়ে, অর্থাৎ উষ্ণ উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের একটা শাখা এভাবে বেঁকে ক্যালিফোর্নিয়া স্রোত, যেটা আটলান্টিকে ক্যানারি স্রোত, একই সেম জায়গাতে ক্যালিফোর্নিয়া স্রোত। তাহলে কোথায় দেখা যায় বুঝতেই পারছো, এটা প্রশান্ত মহাসাগরে। পরের দাগে, পেরু স্রোত দেখা যায়। পেরু স্রোত কোথায় দেখা যায়? তাহলে আমাদেরকে অবস্থানটা জানতে হবে, চিলি, পেরু, দক্ষিণ আমেরিকার এই অংশটা। এই অংশটা দিয়ে পেরু স্রোত ঊর্ধ্বমুখী হয় বা উপরের দিকে উঠে যায়। তাহলে পেরু স্রোত কোথায় দেখা যায়? এটাও প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন, ক্যানারি স্রোত প্রবাহিত হয়। ক্যানারি, এই যে পর্তুগালের পাশ দিয়ে ক্যানারি স্রোত প্রবাহিত হয়, এটা আটলান্টিক মহাসাগর, তাই ক্যানারি স্রোত আটলান্টিক মহাসাগরে। চলে যাব 7 দাগের প্রশ্নে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। ভারতের একটি ঋতুভিত্তিক স্রোতের নাম। অবশ্যই তোমরা ভেবে নাও, বুঝতেই পারছো ঋতুভিত্তিক, যেটা শীতকালে উত্তর পূর্ব দিক থেকে আসে, গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে যায়, সেটা হচ্ছে মৌসুমী স্রোত। 8 দাগে, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। তোমরা ভেবে নাও কোনটা সঠিক হবে। সঠিক উত্তর কিন্তু গ্র্যান্ড ব্যাংক। 9 দাগে, উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায়। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে এখানে যে অপশনগুলি আছে, রৌদ্র করজ্জ্বল জলবায়ু, প্রবল শৈত্য, প্রখর উষ্ণতা, প্রবল শৈত্য, কুয়াশা, ঝড় বৃষ্টি। কুয়াশা ও ঝড় বৃষ্টি। চলে যাব 10 দাগে, এখানেও বহু বিকল্প ভিত্তিক প্রশ্নে, আগুল হাস স্রোত। আগুল হাস স্রোত কোথায় দেখা যায়? এটাও ভারত মহাসাগরে, তোমাদেরকে স্রোত আগেই পড়িয়েছি। তাছাড়া যে ভিডিওর লিঙ্কটা দেয়া থাকছে সেখান থেকে তোমরা ক্লাসগুলো আবার দেখে নেবে। প্রত্যেকটা মহাসাগরীয় স্রোত আলাদা করে, জোয়ার ভাটার ক্লাস আলাদা করে করে দেওয়া আছে। উত্তর আটলান্টিক মহাসাগরের একটি দ্রুতগামী উষ্ণ স্রোত। উত্তর আটলান্টিক মহাসাগরের দ্রুতগামী উষ্ণ স্রোত বা উত্তর আটলান্টিকের প্রধান স্রোত যদি বলা হয়, সেটা
উপসাগরীয় স্রোত বা যেটাকে গালফ কারেন্ট বলছে। উষ্ণ পেরু স্রোতের অপর নাম কি? পেরু স্রোতের অপর নাম হচ্ছে এল নিনো স্রোত। চলে যাব 13 দাগে। 13 দাগে শূন্যস্থান পূরণ। ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়? কোন স্রোতের প্রভাবে? শীতল লাব্রাডোর স্রোতের প্রভাবে। 14 দাগে হিমশৈলের ড্যাশ ভাগ সমুদ্রের জলের উপরে থাকে? 9 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/9 ভাগ সমুদ্রের জলের উপরে থাকে। 15 দাগে বেঙ্গুয়েলা স্রোত ড্যাশ মহাসাগরে প্রবাহিত হয়? এই যে আফ্রিকার বাঁ পাশ দিয়ে, এটা শীতল কুমেরু স্রোতের একটা শাখা, উপরের দিকে গিয়ে নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়। তাহলে বুঝতেই পারছো এটা আটলান্টিক মহাসাগরে, এবং সেটা এই যে দেখাচ্ছি আফ্রিকার পাশ দিয়ে, তার মানে এটা হচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। চলে যাব পরের কোশ্চেনে। হিমশৈল দেখা যায় ড্যাশ হিমবাহে? হিমশৈল দেখা যায় মহাদেশীয় হিমবাহে। মহাদেশীয় হিমবাহ হলেই তবে হিমবাহটা একদম সমুদ্রে চলে আসবে, এবং সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফের স্তূপী হিমশৈল, তাই মহাদেশীয় হিমবাহে। পরের কোশ্চেন, ড্যাশ স্রোতের প্রভাবে নরওয়ের উপকূল বরফ মুক্ত থাকে? সঠিক উত্তর উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে নরওয়ের উপকূল, এই যে নরওয়ের পাশ দিয়ে যায় উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের যে শাখাটি নরওয়ে স্রোত নামে, সেটির প্রভাবে নরওয়ের উপকূল বরফ মুক্ত থাকে। চলে যাব পরের দাগে। একটি বা দুটি শব্দে উত্তর দাও। সমুদ্র স্রোতের চক্রগতিকে কি বলে? চক্রগতিকে বলে জায়র, জায়র বা গায়র। এরপরে 20 দাগে কম লবণাক্ত জল সমুদ্রের কোন স্রোত রূপে প্রবাহিত হয়? পৃষ্ঠ স্রোত রূপে প্রবাহিত হয়। পরের কোশ্চেন 21 দাগে ওয়াসীয় স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়? এটা প্রশান্ত মহাসাগরে। তোমাদেরকে জানতে হবে ওয়াসীয় স্রোত এইখানে কামচাটকার নিচের অংশটা, এই অংশটা দিয়ে ওয়াসীয় স্রোত প্রবাহিত হয়। অবশ্যই ম্যাপ দেখে পড়বে। ম্যাপ, তোমাদের স্রোতে ভয় পাওয়ার একটাই কারণ তোমরা ম্যাপ দেখে পড়ো না বলে। ম্যাপে যদি জায়গাগুলো সম্পর্কে একদম পুরো পৃথিবীর প্রত্যেকটা দেশকে জানতে হবে এরকম নয়, তবে তোমরা জানবে যে প্রত্যেকটা যে স্রোতের নাম আছে কোন মহাদেশের কোন দেশের পাশ দিয়ে গেছে সেই অনুসারেই কিন্তু নামকরণ। একটু ম্যাপের ধারণা থাকলেই করতে পারবে। তাই ওয়াসীয় স্রোত হচ্ছে প্রশান্ত মহাসাগরে। 22 দাগে কোন এককের সাহায্যে সমুদ্র স্রোতের মাধ্যমে জলপ্রবাহের পরিমাপ করা হয়? এটা ভাদ্রুপ, ভয়াকা দয়রফলাস উপ, ভাদ্রুপ বা সেভিয়ার ড্রপ। বানানটা দেখে নাও। ভারতে শুদ্ধ অশুদ্ধ বেশ কয়েকটি বাক্য আছে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় না। এই উত্তর আটলান্টিকে এখানে উপসাগরীয় স্রোত, এদিকে ক্যানারি স্রোত, নিচে উত্তর নিরক্ষীয় স্রোত, তার মাঝখানে শৈবাল সাগর দেখা যায়। দক্ষিণ আটলান্টিকে কিন্তু দেখা যায় না, তাই এটি অশুদ্ধ, অ লেখা আছে। বেরিং একটি উষ্ণ স্রোত। এই যে বেরিং প্রণালী উত্তর আমেরিকা এবং এশিয়ার মাঝ বরাবর বা এই যে সংকীর্ণ প্রণালী, বেরিং কিন্তু উত্তর মহাসাগর থেকে আসা একটি শীতল স্রোত, তাই এটিও অশুদ্ধ। হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়? হ্যাঁ দেখা যায়, তাই এটি শুদ্ধ। প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় না। এই যে প্রশান্ত মহাসাগরে পেরু চিলি উপকূল বরাবর যখন উষ্ণ সমুদ্র স্রোত, এখানে নর্মালি শীতল স্রোত ঊর্ধ্বমুখী হয়, সেটা না হয়ে যখন উষ্ণ স্রোত অধোগামী হয় তখন এল নিনো অবস্থা। এর প্রভাবে পেরু ইকুয়েডর উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়, বন্যা হয় এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে, তাই খরার সৃষ্টি হয়। এটি ভুল বা অশুদ্ধ। শৈবাল সাগর স্রোতহীন শান্ত, একদমই তাই। এই যে বললাম নিচের দিকে আছে উষ্ণ উত্তর নিরক্ষীয় স্রোত, আর এদিকে উপসাগরীয় স্রোত আর ক্যানারি স্রোত বেঁকে যাচ্ছে, এর মাঝখানটা কিন্তু স্রোতহীন শান্ত এলাকা, তাই এটি শুদ্ধ বাক্য এবং তালবস্য হস্য লেখা হবে। চলে যাব 28 দাগে। স্তম্ভ মেলাও, নিচের স্তম্ভটি সঠিকভাবে মেলাও। কুরোশীয় স্রোত জাপান উপকূলে, জাপান স্রোতের নাম বা জাপানের উপকূলের পাশ দিয়ে যে স্রোত প্রবাহিত হয় তাকে জাপান স্রোত বা কুরোশীয় স্রোত বলে। ইরমিঙ্গার স্রোত, এই জাপানের পাশ দিয়ে কুরোশীয় স্রোত। ইরমিঙ্গার স্রোত এখানে গ্রিনল্যান্ডের পাশ দিয়ে প্রবাহিত হয়, এটি উপসাগরীয় স্রোতেরই একটি শাখা, তাই ইরমিঙ্গার স্রোত গ্রিনল্যান্ড উপকূল। ক্যানারি স্রোত, ক্যানারি স্রোত এই যে এখানে উত্তর আটলান্টিকে পর্তুগালের পাশ দিয়ে ক্যানারি স্রোত, তাই ক্যানারি পর্তুগালের সঙ্গে কামচাটকা উপকূলের পাশ দিয়ে
এইখানে প্রশান্ত মহাসাগরে কামচাটকা উপদ্বীপের পাশ দিয়ে কামচাটকা স্রোত, তাহলে ডি যাচ্ছে 3 এর সাথে। এরপরে চলে যাব 29 দাগের স্তম্ভ মেলাও। নিউফাউন্ডল্যান্ড উপকূলে, নিউফাউন্ডল্যান্ড তোমরা এটা দেখে নেবে, নিউফাউন্ডল্যান্ড এখানে মগ্ন চড়া দেখা যায়, তাই 3 এর সাথে যাবে। লাব্রাডোর উপকূলে শীতল স্রোত দেখা যায়। ব্রাজিল উপকূল, যেটা দক্ষিণ আমেরিকার এই পূর্ব প্রান্তে, ব্রাজিল উপকূলের পাশ দিয়ে উষ্ণ স্রোত দক্ষিণমুখী হয়। এইভাবে যে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের শাখা এখানে নিচের যে ব্রাজিলের পাশ দিয়ে নিচের দিকে যায়, সেটা হচ্ছে উষ্ণ স্রোত। উত্তর আটলান্টিক মহাসাগর বেশি জাহাজ চলাচল করে। একদম লাস্ট কোশ্চেন 30 দাগের স্তম্ভ মেলাও। এখানে প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্ত, প্রশান্ত মহাসাগর, এইটা বিশাল প্রশান্ত মহাসাগর, তার পূর্ব প্রান্ত, এইখানে দেখা যায় পেরু স্রোত। উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যভাগ, আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে কি হয়, শৈবাল সাগর সৃষ্টি হয়। পশ্চিম প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্ত, প্রশান্ত মহাসাগর তার বাঁ দিকের অংশ, অর্থাৎ এইটা পশ্চিম প্রান্ত, এইখানে দেখা যায় কি ওয়াশীয় স্রোত। উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম প্রান্ত, এটা আটলান্টিক মহাসাগর তার পশ্চিম প্রান্তে, এই যে এখানে গ্রিনল্যান্ডের অংশ, এখানে তৈরি হয়েছে গ্র্যান্ড ব্যাংক মগ্ন চড়া, তাই ডি এরটার সাথে এক মিলবে। তাহলে বুঝতেই পারছো প্রত্যেকটা যে কোশ্চেন তোমাদের কাছে নিয়ে এসেছি, সমুদ্র স্রোতের চ্যাপ্টারটা কিন্তু সম্পূর্ণ কভার হয়ে যাচ্ছে। এইভাবে যদি তোমরা নিজেদেরকে পরীক্ষার আগে বারবার মক টেস্ট দিয়ে তৈরি করতে পারো, তাহলে আর চিন্তার কিছুই নেই। এগুলো জিওগ্রাফির বেসিক জিনিস, ফলে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আমার থাম্বনেলে কিন্তু সেটা উল্লেখ করা আছে। মাধ্যমিক ভূগোলের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আবার এগুলো 11-এ আছে, 11-এর জন্য গুরুত্বপূর্ণ, কম্পিটিটিভ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই বলবো স্রোতের ক্লাসে একদমই ভয় পাবে না। কিছু সমস্যা হলে তোমরা আমাকে মেসেজ করো, যে কোনো ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করবে যে তোমাদের স্রোতের জন্য কিভাবে বা কোন পোর্শনটার ক্লাস করে দিতে হবে, আমি করে দেব। একদম মানে যে একটু বুঝে পড়ো, স্রোতের মতো সহজ জিনিস কিচ্ছু নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।